ঘরের মাঝে কেমন একটা দম বন্ধ হবার মতো পরিবেশ, গুমট একটা ভাব। পাশের কোথাও থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। মাত্রই বাসর ঘরে ঢুকলো রীতা আপু। আজই রীতা আপুর বিয়ে হয়েছে। তার স্বামী হচ্ছেন জহির ভাই। জহির ভাই এখনও ঘরে ঢুকেনি। কয়েকদিন থেকে রীতা আপুর বেশ ধকল গিয়েছে। আপু অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে জানেন না। তাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও কয়েকটা দিনের মাঝে জহির ভাই আর রীতা আপুর খুব চমৎকার একটা সম্পর্ক হয়ে গেছে। হঠাৎ ঘুমের মাঝেই রীতা আপু তার খাটের নিচে কারো নড়াচড়া শব্দ বুঝতে পারে। তিনি কিছুক্ষণ পর আবারও ঘুমে জড়িয়ে যায়। বুঝতে পারে যে এবার আরেকটু জোরে শব্দ হতে থাকে। আপু চোখ মেলে তাকিয়ে দেখে যে জহির ভাই শুধু পায়জামা পরে একটা কোদাল নিয়ে খাটের পাশে দাঁড়িয়ে আছে। তার সমস্ত শরীর ঘামে ভেজা। এই দৃশ্যটা দেখার জন্য রীতা আপু প্রস্তুত ছিল না। মনে মনে ভাবে, জহির ভাই এমন কেন করছে? রীতা আপুকে দেখেই ঘরের মাঝে কোদাল দিয়ে কোপাতে থাকে জহির ভাই। বেশ কিছুক্ষণ কোপানোর পর জহির ভাই রক্ত মাখা চোখে এমনভাবে তাকায় যেন চোখ ফেটে রক্ত বের হয়ে যাবে। এরকম রক্ত মাখা চোখে রীতা আপুর দিকে তাকিয়ে একটা গালি দিয়ে বলে, বৈশা আসস কেন? এদিগায়, এখানে মাটি কুবা। এটা শুনে আপু হতভম্ব হয়ে যায়। আজই তাদের বিয়ে হলো, এখনো বাসর হয়নি, এখন কেমন এরকম ব্যবহার করছে? এখনই কেন? আপু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে? এমন করছেন কেন? এবার আরো বিস্ফোরিত চোখে, এত কঠিন চোখে একটা বাজে একটা গালি দিয়ে আবারও সে মাটি খুঁড়তে থাকে জহির ভাই। দেখতে দেখতে কোমর পর্যন্ত গর্ত করে ফেলে তাদের ঘরের মাঝে। তাদের ঘর ছিল মাটির, আর উপরে ছিল টিন। হঠাৎ জহির ভাই অমানসিকভাবে হাসতে হাসতে ভয়ঙ্কর জোরে কাশি দিতে থাকে, আবারও হাসতে থাকে। তিনি গর্ত করতে করতে যখন কোমর পর্যন্ত হয়ে যায়, তখন আর হাসি আটকে রাখতে পারে না। তার হাসি এমন হয়েছিল যেন উনি মানুষ না, উনি অন্য কোনো কিছু, মানুষরূপী কোনো শয়তান। সে শয়তানের একটা হাসি ফুটিয়ে খুব জোরে জোরে শব্দ করছিল। হঠাৎ হাসি থামিয়ে জহির ভাই কোমর পর্যন্ত গর্তের নিচে থেকে সাদা কাফনে মোড়ানো একটা লাশ উঠিয়ে নিয়ে আসে। পচা লাশ। সারা ঘরে দুর্গন্ধ ছড়িয়ে যায়। জহির ভাই রীতা আপু যে খাটে বসে আছে, সেই খাটের মাঝখানে কাফনে মোড়ানো লাশটা খুলতে থাকে। পচা শরীর থেকে মাংস খুলে গেছে, ছোপ ছোপ রক্ত। রীতা আপু আর সহ্য করতে পারছিল না। তার স্বামী সেই পচা লাশ, জহির ভাই সেই পচা লাশের বুকের অংশ থেকে এক খাবলা মাংস খুলে নেয়। খুব কর্কশ গলায় রীতা আপুকে বলে, নে মাংস খা। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতামণ্ডলী, আমি শামীম মিয়া আবারও চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে, STS স্টোরি টেলিং বাই শাওন এই চ্যানেলে। অনেকদিন পর আপনাদের মাঝে আমি আসলাম এবং ক্রমান্বয়ে আমি, শাওন ভাই এবং আমাদের নতুন আরও যারা আছেন সবাই জয়েন হব আপনাদের মাঝে। আমি ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করবো, এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের জহির ভাই টাঙ্গাইলের কোনো একটা গ্রাম থেকে। ঘটনাটি টাঙ্গাইলের একটা গ্রামের, আমি গ্রামের নামটি বলবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাই। জহির ভাই আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি ওভাবেই শুরু করলাম। এরপর জহির ভাই সেই কাফনে মোড়ানো লাশটা থেকে, লাশের বুকের অংশ থেকে যখন এক খাবলা মাংস তুলে নিয়ে রীতা আপুকে বলে, নে খা, মাংস খা। রীতা আপু থরথর করে কাঁপতে থাকে। উনি কিছু বুঝতে পারে না। প্রচণ্ড দুর্গন্ধে ভরে গেছে ঘর। হঠাৎ করে সেই ঘরের মেঝে থেকে একটা কান্না শব্দ আসতে থাকে। উনি দেখে
কাফনে মোড়ানো একটা লাশ সেই গর্তে দাঁড়িয়ে যায়। মাথার অংশটুকু খোলা, সমস্ত শরীর পচা, চুলগুলি খুলে যাচ্ছে, মুখের অংশ থেকে মাংসগুলি গলে গলে পড়তেছে। মহিলা একটা কণ্ঠ জহির ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমার মাইয়াডারে ফেরত দে। কাফনে মোড়ানো যে লাশটাই কিছুক্ষণ আগে জহির ভাই সেই গর্ত থেকে উঠিয়ে নিয়ে এসেছে, এটা হচ্ছে লাশের সেই গর্তে এখন যে লাশটা দাঁড়িয়ে আছে, এই লাশের মেয়ে। প্রচণ্ড জোরে কর্কশ কণ্ঠে একটা চিৎকার দেয় ঘরের মাঝে গর্তে থাকা সেই কাফনে মোড়ানো অর্ধগলিত লাশটা। খুব অদ্ভুত আর ভয়ঙ্করভাবে খাটের উপর যে কাফনে মোড়ানো লাশটা ছিল, যেখান থেকে জহির ভাই এক খাবলা মাংস তুলে নেয়, সঙ্গে সঙ্গে লাশটা দাঁড়িয়ে যায়। একটা লাফে যেন সেই গর্তে ঢুকে যায়। আর কিছু নিতে পারছিল না রীতা আপু, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে যায়। কতক্ষণ সে সেন্সলেস থাকে বোঝে না। বাইরে থেকে শব্দ হচ্ছে, জহির ভাই ঘরে ঢুকতে চেষ্টা করছে, পারছে না। শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে সেন্সলেস হয়ে ঘরের মাঝে পড়ে আছে রীতা আপু। জহির ভাই রীতা আপুকে কোলে নিয়ে খাটে বিছানায় শোয়ায়, চোখে মুখে পানি দেয়। পানি দেওয়ার পর সেন্স ফিরতেই খুব কাঁপতে থাকে রীতা আপু। কাঁপতে কাঁপতে জহির ভাইকে জড়িয়ে ধরে বলে, আপনি এমন করলেন কেন? জহির ভাই বলে, আমি কি করছি? কয়, আপনি ঘরের মাঝে কবর খুঁড়ছেন। আমি কখন কবর খুঁড়লাম? ওই যে দেখেন। রীতা আপু ঘরের মাঝে তাকিয়ে দেখে ঘরের ভেতর কোনো কবর নেই, কোনো গর্ত নেই, লাশ নেই, দুর্গন্ধ নেই। জহির ভাই তখন রীতা আপুকে বলে, তোমার কি হয়েছে? আমি বাইরে থেকে এতক্ষণ ডাকলাম, তুমি দরজা খুললো না কেন? এই দেখো, দরজা ভেঙে ঘরে ঢুকছি, ঢুকে দেখি তুমি সেন্সলেস হয়ে পড়ে আছো। রীতা আপু কিছু বলে না। আজই তাদের বিয়ে। রীতা আপু যদি কিছু বলে, নিশ্চিত তারা ভাববে রীতা আপুর কোনো মানসিক সমস্যা আছে বা কোনো আছর আছে। জহির ভাই ধরে নেয় যে বিয়ে হচ্ছে, তো সেই এঙ্গেজমেন্ট থেকে তাদের কথা হতো রাতে। দেখা যেত যে অনেক রাতেই তাদের ঠিকমতো ঘুম হতো না। আর আজ যেহেতু বিয়ে হয়েছে, একটা তো প্রেশার আছেই, হয়তো খুব নার্ভাস ফিল করে সে সেন্সলেস হয়ে গিয়েছিল রীতা আপু। তো সেদিন রাতে তেমন আর কিছু হয় না, তবে রীতা আপু খুব গুমড়ে যায়, মুষড়ে যায়। সে স্বাভাবিক হতে পারছিল না, সারা শরীর কাঁপছিল তার। জহির ভাই সেদিন ডান পাশে ঘুমালেও রীতা আপু বাম পাশে ঘুমায়, টিন যেখানে সেদিকে মুখ করে। রীতা আপু ঘুমাতে পারছিল না চোখ খোলা রেখে। জহির ভাই তাকে স্বাভাবিক করার জন্য অনেক গল্প করে, কথাবার্তা বলে। রীতা আপু হুঁহা বলে উত্তর দেয়। একটা সময় জহির ভাই ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে রীতা আপু শুনে সেই ঘরের মাঝখানে টোকা দেওয়ার শব্দ। ঘরটা মাটির ছিল, তো মেঝেটা মাটির, আর হচ্ছে চারপাশে টিন, উপরে টিন। সে মাটিতে টোকা দেওয়ার শব্দ হয়। আপু ভয় পেয়ে যায়। উনি খুব শক্ত করে জহির ভাইকে ধরে শুয়ে থাকে। আপু টিনের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে শুয়ে থাকে। যেহেতু মাঝে টিন, আপু তারপরেও বুঝতে পারে ঠিক টিনের অপোজিট সাইডে কেউ একজন আছে যে কিনা তার দিকে তাকিয়ে আছে। এমন একটা অনুভূতি সে পেতে থাকে। সবকিছু অস্বাভাবিক লাগে। রীতা আপু ডান দিকে ঘুরে জহির ভাইকে ধরে ঘুমায়। পরের দিন সকালে সব ঠিক হয়ে যায়। রীতা আপু ভাবে যে তার খুব স্ট্রেস গেছে এই কয়েকদিন, এর জন্য সে হয়তো রাতে উল্টাপাল্টা স্বপ্ন দেখছে বা বেশি চিন্তা করছে, তাই এমনটা হয়েছে। তো পরের দিন সকালে উঠে সবার জন্য সবাই একসঙ্গে নাস্তা করে, বিভিন্ন গল্প করে। রীতা আপুর মন খারাপ থাকে। তো সবার বলেও না, জহির ভাইয়ের কাছেও ঘটনাটা বলে না, জহির ভাই কী মনে করে তাই ভেবে। এভাবে তারা তার পরের দিন
তাদের বাসায় অনেক লোকজন আসে, মেহমান আসে। আসার পর সারাদিন খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া হলে সন্ধ্যার দিকে সেদিন রীতা আপু আর জহির ভাই যাবে রীতা আপুদের বাসায়। তো টাঙ্গাইলে যে গ্রামে বিয়ে হয়েছে সে টাঙ্গাইল থেকে তাদেরই পার্শ্ববর্তী একটা এলাকায় জহির ভাই সহ রীতা আপু এবং অন্যান্য আত্মীয় স্বজনরা গেলে সেদিন রাতে যখন তারা ঘরে ঢোকার পর রীতা আপু একটু ছোট গলায় জহির ভাইকে বলতে থাকে যে কালকে রাতে আমি তো একটা স্বপ্ন দেখছি, খুব খারাপ স্বপ্ন দেখছি, ওইটা দেখে ভয় পাইছি। তখন জহির ভাই বলে যে হ্যাঁ, তুমি তো আর খুব প্রেশার গেছে তোমার হয়তো এর জন্যই কোনো দুঃস্বপ্ন দেখছো। রীতা আপু বলে হ্যাঁ, যদি দুঃস্বপ্ন হয় তাহলে তো ভালো, এটা বাস্তব না হলেই ভালো, স্বপ্ন হয়েই থাক। জহির ভাই বললো যে কী হয়েছে তোমার, বলো তো কী দেখছো স্বপ্নে। তখন বললো যে আমি যখন ঘরে ঢুকি তো আমি হঠাৎ ঘুমাই যাই, কতক্ষণ ঘুমাই আমি জানি না, তো এরকম খাটের নিচে শব্দ হয়, দেখলাম তুমি আসলা খালি গায়ে হাতে একটা কোদাল নিয়ে ঘরের মাঝখানে কোপাচ্ছিলা। তো কোপাতে অনেকখানি গর্ত হয়ে যায়, তোমাদের ঘরের মাঝে অনেকখানি গর্ত হয়ে যায়, ওইখানে কিছু একটা ছিল সাদা কাপড়ে মোড়ানো। তো এটা শুনে জহির ভাই হাসতে থাকে, দূর এগুলা কি বল, এই তুমি স্বপ্ন দেখছো, এটা কিছুই না। তো এরকম 2 দিন পর বা 1 দিন পর জহির ভাই রীতা আপুকে নিয়ে আবার তাদের গ্রামে যায়। গ্রামে গেলে তো তারা ঘরে যাওয়ার পর তারা ফ্রেশ হয়ে খাবার খায়, খাবার দাবার খেয়ে ওইখানে যে আত্মীয় স্বজন ছিল সবার সঙ্গে গল্প করে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায়, ঘুরতে যায়। তো এরকম বেড়াতে 2-1 দিনের মধ্যে জহির ভাইদের বেশ কয়েকজন দাওয়াত দিয়ে দেয় তার আত্মীয় স্বজন যে তাদের বাসায় যেতে হবে। ওনারাও দাওয়াত গ্রহণ করে তারা এরকম সেদিন রাতে আবারও ঘুমায়, কিন্তু সেদিন রাতে আর তেমন কিছু হয় না। তারা তো ঠিকমতোই ছিল, সব স্বাভাবিক ছিল, রীতা আপু ভয় পায় নাই। তাই একদিন দুপুরবেলায় তার পরের দিন দুপুরবেলায় যেহেতু তাদের দাওয়াত আছে দুপুরে, তারা গোসল করে ফ্রেশ হচ্ছে। তো রীতা আপু গোসল করে ঘরে ঢুকলে তাদের ঘরটা থেকে একটু দূরে কলপার, সেখানে চাপ কল আছে। জহির ভাই সেই চাপ কলের পানি চেপে গোসল করতেছে। গোসল করলে রীতা আপু ঘরে দরজাটা চাপাই দিয়ে রেডি হলে উনি চুল আঁচড়াতে উনি গুনগুন করে গান গাচ্ছিল। গান গাইলে আবার ঘরে দরজায় টোকা পড়লে উনি রীতা আপু প্রথমে ভাবে যে জহির ভাই আসতেছে, উনি বলে যে আসো ঘরে আসো, শব্দ হয় না। তখন একটা পচা দুর্গন্ধ আসতে থাকে। রীতা আপু আয়নার মধ্যে দেখতে পারে এটা জহির ভাই না, এটা খুব বৃদ্ধ একটা মহিলা, সাদা কাপড় পরা, হাতে একটা লাঠি, ভয়ঙ্কর চোখ। এটা দেখে ভয় পেয়ে যায়। রীতা আপু উল্টা ঘুরে তাকাইলে উনি দেখে বিচ্ছিরি চেহারার একটা মহিলা, চোখগুলো থেকে পচা রক্ত বের হচ্ছে। হঠাৎ করেই শরীর থেকে কেমন যেন মাংসগুলো খুলে পড়তেছে। রীতা আপু ভয়ে বলে, আপনি কে, ঘরে আসছেন কেন? মহিলা বলে, আমি আইছি, তুই তো আমারে আইতে কইছস, তুই ডাকছস, এর লেগে আইছি। রীতা আপু জোরে ধমক দিয়ে বলে, বাড়ায় যান, বের হয়ে যান। এটা শুনে মহিলা হাসতে থাকে, কেমন যেন বাতাসে ভেসে ঘর থেকে বের হয়ে যায়। হঠাৎ দরজার কাছে গিয়ে দাঁড়ায়, দুঃখিত, দাঁড়িয়ে বলে যে মাঝখানে দাঁড়াইস না, এখানে কবর আছে, এই কবরটা থেকে সইরা দাঁড়া। রীতা আপু বলে, কিশোর কবর, ভয় দেখাবেন না, আমি ভয় পাই না। সে বৃদ্ধ মহিলা বলে, ভয় কেউ পায় না,
ভয়া হে। এটা বললেই বৃদ্ধা মহিলাটা কেমন যেন চোখের সামনে একদম বাতাসের সঙ্গে মিশে যায়। রীতাপু অবাক হয়ে দরজায় তাকিয়ে থাকে। এর মাঝে জহির ভাই ঘরে ঢুকে দেখে কেমন যেন এলোমেলো একটা ভাব নিয়ে রীতাপু দরজার দিকে তাকিয়ে আছে। জহির ভাই ঘরে ঢুকে রীতাপুর কাছে যায়, কিন্তু রীতাপু কিছু বলতে পারে না। জহির ভাই ডাক, রীতা কি হয়েছে? তারপর কোনো সারা শব্দ নেই। জহির ভাই গিয়ে রীতাপুকে স্পর্শ করতেই কেমন যেন সমস্ত শরীরটা কেঁপে উঠলে দেখে রীতাপুর শরীর প্রচণ্ড গরম, জ্বর এসে যায়। তখন জহির ভাই বলল, তোমার কি শরীর খারাপ? তোমার তো গায়ে প্রচণ্ড জ্বর। কিছুক্ষণ আগে রীতাপুর শরীর ঠিক ছিল, কোনো জ্বর ছিল না, কিচ্ছু না। তো হঠাৎ করে রীতাপু দেখে যে আসলেই তার শরীরটা গরম এবং বেশ খারাপ লাগতেছে। তখন জহির ভাই বলে যে ঠিক আছে যাও, আজকে আমরা কোথাও যাব না, এখানেই থাকি। তখন রীতাপু বলে যে না, আমরা কথা দিয়ে দিছি যাইতে হবে। তো রীতাপু কিছুক্ষণ শুয়ে থাকার পর কিছুক্ষণ পর জ্বর এমনিতেই ভালো হয়ে যায়, একদম স্বাভাবিক হয়ে যায়। রীতাপুর মনটাও ভালো হয়ে যায়। তখন রীতাপু নিজ থেকে জহির ভাইকে বলে যে চলেন যাই, আমরা দাওয়াতে যাই, আমার শরীর এখন ভালো লাগতেছে। তারপর তারা রেডি হয়ে যায়। যাবার সময় রীতাপু ঘর থেকে বের হওয়ার পরে জহির ভাইয়ের উনি যাচ্ছে। রীতাপুর জহির ভাইয়ের বাবা মা সবাই বলে যে নিজেদের আত্মীয় তো সবাই যায়, জহির ভাইয়ের বাবা মা আত্মীয় স্বজন সবাই অন্য বাসায় যায়। তো তারা যাচ্ছে, যেতে যেতে একটু সামনে তাদের ওখানে রিক্সা দিয়ে যাচ্ছিল, যেহেতু খুব কাছেই। রীতাপু রিক্সায় উঠে প্রথম গাড়িতে জহির ভাইয়ের বাবা মা উঠে তার প্রথম রিক্সায়। তারপরে জহির ভাইয়ের যে আরেকজন আত্মীয় থাকে তারা ওঠে, এবং শেষের রিক্সাটাই জহির ভাই আর রীতাপু উঠে। তো রীতাপু রিক্সায় উঠে তারা যাচ্ছে, যেতে যেতে কি মনে করে রীতাপু ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখে তাদের যে ঘরের বাউন্ডারি, সেই বাউন্ডারির একদম বাউন্ডারি ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা মহিলা, খুব ভয়ঙ্করভাবে হাসতেছে। এত দূর থেকে সেই হাসি কিনকিন শব্দ রীতাপুর কানে আসে। হঠাৎ করে সেই মহিলা লাঠিটা, তার হাতে যে লাঠি থেকে সেই লাঠিটা উঠিয়ে রীতাপুকে দেখায়, যে লাঠিটা দিয়ে কিছু একটা ইশারা করে। এই ইশারাটা আসলে রীতাপু বুঝতে পারে না, যেটা দেখে একটু ভয় পেয়ে যায়। সেই লাঠিটা একটা সময় সেই মহিলা জোরে ছুঁড়ে দেয় রীতাপুর দিকে। লাঠিটা আস্তে আস্তে কাক হয়ে যায়, ঠিক কাকের মতো এসে মনে হচ্ছিল রীতাপুর মাথার কাছ দিয়ে উড়ে চলে যায়। রীতাপু কেঁপে উঠলে বলে, জহির ভাই বলে যে কি হয়েছে? কইছে দেখো একটা কাক। তো জহির ভাই তাকায় দেখে ওইখানে কোনো কাক নাই, কিচ্ছু নাই। রীতাপু শক্ত করে জহির ভাইয়ের হাত ধরলে তারা আবার যেতে থাকে। তো কিছুক্ষণ পর সেই আত্মীয়র বাসায় যায়, রিক্সা থেকে নেমে ঘরে যাচ্ছে। ঘরে গেলে রীতাপু প্রচণ্ড একটা দুর্গন্ধ পাইলে উনি কিছুক্ষণ দাঁড়ালে রীতাপু কিছু সূরা পরে ফু দিয়ে ঘরে ঢুকলে যে ঘরে যায় ওইখানে একজন বুজুর্গ মহিলা ছিল। উনি সবাইকে বরণ করতেছে। তো রীতাপু তো নতুন বউ কাছে গিয়ে সালাম করে কেমন যেন একটা কিনকিন শব্দ আবারও রীতাপু শুনতে পায়। রীতাপু ভয় পায়। রীতাপুর চোখের দিকে সেই বুজুর্গ মহিলা তাকানোর পর সেই গন্ধটা সেই বুজুর্গ মহিলাও পাওয়ার পরে রীতাপুর হাত ধরে দেখে রীতাপু একটু কাঁপতেছে, শরীর গরম। তো সেই মহিলা তেমন আর কিছু বলে না। তো শরবত খেতে দেয়, তো
মহিলা, সেই বুজুর্গ মহিলা মানে আন্টি, সেই বুজুর্গ আন্টি কিছু একটা পরে ফু দেয়। ফু দিয়ে রীতা আপুকে বলে যে খাও। রীতা আপু এটা দেখে অবাক হয়ে যায়, মহিলার দিকে তাকিয়ে থেকে মহিলা একটু হাসে, মানে সেই আন্টি, বুজুর্গ আন্টি একটু হাসে, এসে বলে খাও, সমস্যা নেই, দেখবে যে আশেপাশে সব আর দুর্গন্ধ পাবা না। রীতা আপু হাতে গ্লাসে নিয়ে সেই শরবতটা খায়। শরবতটা খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখে তার শরীরে ঝিমঝিম ভাবটা কেটে যায়, নাকে আর দুর্গন্ধটা আসে না, এবং একটা কিনকিন কিনকিন যে হাসির শব্দ ছিল, সেই হাসির শব্দটাও কিছুক্ষণ পর থেমে যায়। এতক্ষণ পর গিয়ে রীতা আপু কিছুটা স্বাভাবিক হয়। তো স্বাভাবিক হলে উনি ওইখানে বেশ খাবার দাবার আয়োজন থেকে, পিঠা থেকে, তখন এরকম শীত ছিল, শীতের সিজন, তো পিঠা থেকে তো তেমন কিছু খায় না। রীতা আপু একটু পিঠা খায়, অল্প একটু খাবার খায়। খাবার খাওয়ার পর উনি আর খেতে পারে না। ওনার চিন্তা করতেছে মনে মনে যে বাসায় গেলে আবার কেমন কি দেখবো না দেখবো। তো যে সারাদিন ওইখানে থাকে, থাকার পরে আবার তারা সন্ধ্যার সময় খাবার দাবার খেয়ে তারা তাদের বাসায় রওনা করে। তো তারা যেখান দিয়ে গিয়েছিল, এখন ওই রাস্তাটা না দিয়ে না এসে তারা অন্য একটা রাস্তা দিয়ে আসতেছে। ওইটা হলো শর্টকাট রাস্তা, ওদিক দিয়ে তাড়াতাড়ি আসা যায়। এটা হলো তাদের পেছনে, বাড়ির পেছনের রাস্তাটা দিয়ে ঘুরে বাড়ির সামনে আসা যায় আর কি। তো বাড়ির পেছনের সাইডের রাস্তাটা একটু ঝোপ জঙ্গল, মানে একটু বেশি গাছগাছালির মতো, বেশ দুই পাশে অনেক গাছগাছালি আছে। তো ওই রাস্তাটা দিয়ে আসতেছে, যেহেতু এই রাস্তাটা সবার চেনা, তাদের তেমন অভ্যস্ত এই রাস্তা দিয়ে এসে, তাদের তেমন কিছু হয় না বা কিছু মনে করে না। তো রীতা আপু আর হচ্ছে জহির ভাই, তখন তারা প্রথম রিক্সায়, তার পেছনে রিক্সা হচ্ছে আঙ্কেল আন্টি, এবং পেছনে অন্য আরেকজন আত্মীয়, তাদেরই পরিবারে। তো আস্তে আস্তে তারা যখন মাঝ রাস্তায়, তখন দেখে যে ওইখানে বেশ কিছু বড় বড় গাছ ছিল। ওখানে হচ্ছে ডুমুর গাছ বা এই জাতীয় কোনো একটা গাছ ছিল, কিছু কুড়ই গাছ ছিল, আর কোনো এক গাছ ছিল যে নাম জানা নাই। তো উনি দেখে, রীতা আপু যখন তারা কুড়ই গাছের নিচেতে আসতেছিল, দেখে কুড়ই গাছটা জুড়ে বড় বড় দড়ি টাঙানো। রীতা আপু জহির ভাইকে বলে, গাছে এত দড়ি কেন? কোথায় দড়ি? কিছু তো নাই। জহির ভাই দেখে কোনো দড়ি নাই। ওনারা সেই গাছটা পার হয়ে আরেকটু সামনে আসে। এখানে দেখে একটা গাছ, বিশাল বড়, খুব সম্ভবত কাঠবাদামের গাছ। সেই গাছের ডালগুলি, বা অন্য কোনো গাছ হবে, ডালগুলো একদম রাস্তার মাঝ বরাবর চলে আসছে। উনি দেখে গাছে কিছু একটা নড়াচড়া করতেছে, মানুষ আকৃতির। তখন সেই গাছটা থেকে হয়তো 20 ফিট দূরে তারা। তখন রীতা আপু জহির ভাইকে বলে, আচ্ছা গাছে কি মানুষ উঠছে? জহির ভাই বলে যে, তুমি এগুলো কি বলো, গাছে এত, মানে এরকম সন্ধ্যার সময় গাছে মানুষ উঠবে কেন? রীতা আপু তাকিয়ে আছে। সেকেন্ডের মধ্যে দেখে সেই গাছের ডালগুলিতে বড় বড় দড়ি, এবং সেই দড়ির মাথায় 6-7টা দড়ি ঝুলে যায়। 6-7টা দড়ির মাথায় আত্মহত্যা করে ঝুলে আছে কয়েকটা লাশ, 6-7টা লাশ। অদ্ভুত বিষয় হলো, প্রত্যেকটা লাশের গায়ে লাল শাড়ি, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা লাশ হচ্ছে মহিলার লাশ, প্রত্যেকটা লাশ বইয়ের সাজে। ভয়ের বিষয় হলো, লাশগুলো থরথর 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 করে কাঁপতেছিল, জিহ্বা বের হয়ে গেছে। অন্ধকারের মধ্যেও রীতা আপু একদম স্পষ্ট দেখতে পাচ্ছিল। সবগুলি লাশ একসাথে রীতা আপুর দিকে তাকায়। এটা দেখে রীতা আপু কেমন গোঙানো শব্দ করে, ভয় পেয়ে এত জোরে চেপে ধরে জহির ভাইকে। জহির ভাই বলে, কি হয়েছে? রীতা আপু আঙুল দিয়ে দেখে এতগুলা লাশ, এরা কোন বাড়ির বউ, সবাই একসাথে কেন আত্মহত্যা করছে? দেখো, ফাঁসি নিয়েছে।
রিক্সা ওইটা নিচে দিয়ে যাচ্ছে। রীতা আপু জোরে চিৎকার করে বলে, লাশের নিচে দিয়ে রিক্সা নিও না। জোরে বলে, আরে কই লাশ? রীতা আপু তখনও লাশ দেখতেছে। রিক্সাওয়ালা দেখে কোনো লাশ নাই, জহির ভাই দেখে কোনো লাশ নাই, কেউ কোনো লাশ দেখতেছিল না। রীতা আপু জহির ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতেছে। একটু পরে দেখে একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে একটা লাশ ঝুলে আছে, ফাঁসি নেওয়া অবস্থায়, পাঞ্জাবি পরা। এটার কেউ না, এটা হচ্ছে জহির ভাইয়ের লাশ, ঝুলে আছে, আত্মহত্যা করা। এটা দেখে রীতা আপু আর থাকতে পারে না, খুব জোরে চিৎকার দেয়। চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। রিক্সা থেকে প্রায় পড়ে যাচ্ছিল, ঠিক তখন জহির ভাই শক্ত করে রীতা আপুকে দেখে, ধরে। পেছন থেকে রীতা আপুর জহির ভাইয়ের বাবা মা বলে, কি হয়েছে? জহির ভাই বলে, কিছু না। তখন রীতা আপু সেন্সলেস। তারা রিক্সা থেকে নেমে ততক্ষণে বাসায় পৌঁছে যায়। রিক্সা থেকে নেমে রীতা আপুকে বাসায় নিয়ে যায় কোলে করে। ওই ঘরে হচ্ছে রীতা আপুকে শোয়ানো হয়। রীতা আপুর বাবা মা বলে, কিরে কি হয়েছে, রীতার কি হয়েছে, ওর কি কোনো সমস্যা আছে? জরুরি বলে, না সমস্যা নাই, নতুন জায়গায় হয়তো ভয় পাইছে, ভয় পেয়ে এমন হয়েছে। ওই কী দেখে ভয় পাইছে? ওই বললো এই গাছে নাকি কি দেখছে। জরুরের বাবা মা তেমন কিছু বলে না, তারা ঘরে চলে যায়। তবে বিষয়টি নিয়ে তারা খুব চিন্তিত হয়ে যায়। রীতাপুকে তখন মাথায় পানি দেওয়া হয়, চোখে মুখে পানি দেওয়া হয়। তার যখন সেন্স ফিরে তখন বলে যে, গাছে আমি অনেকগুলো লাশ দেখতে পারছি, নতুন বউ, সবাই বিয়ের শাড়ি পরা। লাশগুলো আমার দিকে তাকিয়েছিল, সবগুলো লাশের জিব্বা বের হওয়া। তখন জহির ভাইয়ের আম্মু বলে, আরে তুমি নতুন আসছো এইখানে, চিন্তা করো না। আর মেয়েদের বিয়ে হইলে এরকম দুঃস্বপ্ন কিছু দেখে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার বাবাকে বলবো যেন নামাজের পরে হুজুর এসে তোমার দোয়া দুরুদ পড়ে দিয়ে যায়। তো সেদিন রাতে নামাজের পর হুজুর নিয়ে আসে একজন। হুজুর নিয়ে আসলে হুজুর মাঝখানে একটা কাপড় দিয়ে রীতাপুকে একটা পাশে বসায়, জহির ভাই থাকে। তো হুজুর দোয়া পড়ে, দোয়া পড়ে ফু দেয়, মনোজাত করে। তো এই যখন দোয়া করে ফু দিয়ে গেল, এরপরে তেমন কিছু হয় না কয়েকটা দিন। এভাবে কয়েকটা দিন কেটে যায়। কয়েকটা দিন কেটে যাওয়ার পর একদিন রাতে তারা যখন ঘুমায়, ঘরের সেই টিনের পাশটা থেকে টোকা দেওয়ার টিনে টোকা দেওয়ার মতো শব্দ হয়। তখন ফিস ফিস করে একটা শব্দ হয়, ফিস ফিস না, ঠিক ফ্যাস ফ্যাস করে একটা শব্দ আসে। রীতা আপু নাম, রীতা, রীতা, ওই রীতা, এরকম একটা শব্দ আসে। তো এটা শুনে ভয় পেয়ে যায়। তখন স্পষ্ট, অনেক দূর থেকে একটা শব্দ আসে, কিন্তু স্পষ্ট আসে, রীতা। মনে করছে কেউ হয়তো ওকে দুষ্টামি করতেছে, ভয় দেখানোর জন্য। এবং শেষের ডাকটা এত কর্কশভাবে দেয় যে একদম গায়ে রোম দাঁড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে রীতা আপু জহির ভাইকে ডেকে তুলে শক্ত করে ধরে, আমার কি জানে কে ডাকে বাইরে থেকে। জহির ভাই বলে, তোমার কে ডাকে, তোমার এখানে কে চিনে, আশেপাশে কেউ তো চিনে না, আত্মীয় স্বজন ছাড়া। কয় না, আমার জন্য কে ডাকে তুমি শোনো। কোনো কিছু শুনতে পারে না। রীতা আপু ঘুমিয়ে যায়। এইবার সেরকম ভয়ঙ্কর একটা হাসি আসে। এই হাসিটা শব্দ শুনতে পায় হচ্ছে জহির ভাই, এবং বাইরে থেকে শব্দ আসে, রীতা, এরকম একটা শব্দ জহির ভাই শুনতে পায়। এমন একটা শব্দ শুনে এত রাতে জহির ভাই ভয় পেয়ে যায়, কিন্তু প্রকাশ করে না। ঠিক তখন ঘরের দরজায় শব্দ হয়। শব্দ হলে জহির ভাই কথা বলে না। আবারও টোকা দেওয়ার শব্দ হয়। শব্দ হলে জহির ভাই বলে, কে? ওই পাশ থেকে শব্দ হয়, জহির ভাই দরজা খোলো, আমি ফরিদা।
এটা শুনে জহির ভাই বলে, কোন ফরিদা? জহির ভাই, তুমি আমার চিনো না? আমি তোমার বন্ধুর বোন ফরিদা। তুমি বিয়ে করছো না? ভাবিরে দেখতে আসছি। এটা শুনে জহির ভাই কোনো কথা বলে না, চুপচাপ থাকে। আবারও বলে, শব্দ আসে পাশ থেকে, খুব অন্যরকম একটা কণ্ঠে। সেই টিনের পাশ থেকে শব্দ আসে। এবার জহির ভাই যে পাশে, সেই পাশের টিনের ওই পাশ থেকে শব্দ আসে, জহির ভাই দরজা খোলো, আমি ভাবি দেখতে আসছি, নতুন বউ দেখতে আসছি, 7টারে ঝুলাইছি, তোমার বউরেও ঝুলাম, দেখাইছি তো কেমনে ঝুলে, দরজা খোলো, আমি যদি ঘরে আসি তোমাকে 2জনেই ঝুলাই দিব। জহির ভাই চুপ করে শুয়ে থাকে, মনে মনে দোয়া পড়তে থাকে। যত জোরে দোয়া পড়ে, ফরিদার কণ্ঠটা আস্তে 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 দূরে চলে যায়। ফরিদা হচ্ছে জহির ভাইয়ের বন্ধুর বোন। জহির ভাইকে খুব পছন্দ করত, খুব চঞ্চল ছিল মেয়েটা, দেখতেও ভালো ছিল। হঠাৎ করে কি যেন হয়, কোনো একটা অসুস্থতা বা কোনো একটা কারণে মারা যায়। খুব সম্ভবত অসুস্থই ছিল, মানসিকভাবে একটু অসুস্থ ছিল। তারপর সেই ফরিদা মারা যায়। মারা যাওয়ার পর জহির ভাইয়ের সঙ্গে তেমন কিছু হয় নাই, কিন্তু গ্রামের অন্যান্য লোকজনরা বলে যে ফরিদা আপাকে নাকি তার কবরের আশেপাশে পাওয়া যায়। যে গাছটার কথা বলেছিল রীতা আপু, সেই গাছে নাকি দেখা যায় গলায় দড়ি দেওয়া অবস্থায় এক এক দিন এক একজন লোক ঝুলে থাকে। তো বেশিরভাগ সময় নাকি তারা ফরিদাকে দেখেছে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে আছে। অনেকে অনেক ভয় পেয়েছে, কিন্তু ফরিদা আত্মহত্যা করে নাই, মানসিকভাবে অসুস্থ ছিল, স্বাভাবিকভাবেই মারা যায়। ফরিদ ভাই, জহির ভাই চিন্তা করে যে কি হচ্ছে তার সাথে। আস্তে আস্তে উনি আর কোনো ডাক শুনতে পারে না। উনি কখন ঘুমিয়ে যায় জানে না। ঘুম ভাঙে ভোরে 7টা কিংবা 7:30টার দিকে। তারা ডাকে ঘুম ভাঙে, তারা ওঠার পরে জহির ভাই দেখে যে রীতা আপু গিয়ে রান্নাবান্নার কাজে সহায়তা করতেছে। কিছুক্ষণ পর জহির ভাইয়ের জন্য নাস্তা নিয়ে আসে, তারা নাস্তা করে। জহির ভাই তখন রীতা আপুকে জিজ্ঞেস করে যে তুমি রাতে কি দেখে ভয় পেয়েছিলা? বলে যে আমি দেখছি যে ওই গাছটাতে 6-7টা লাশ ঝুলে আছে, গলায় দড়ি দেওয়া অবস্থায় আত্মহত্যা করছে, এরকম সবার গায়ে বিয়ের শাড়ি পরানো ছিল। দুর্বেলা, আরে এগুলো কিছু না, আসলে চিন্তা করতেছে তো, হয়তো উল্টাপাল্টা কিছু দেখছো, সব ঠিক হয়ে যাবে। আমি আরেকটা জিনিস দেখছি। কি দেখছো? এটা আমি বলবো না। তো জহির ভাই বলে, বলো। তো রীতা পর বলে না, অনেকক্ষণ জোরাজোরি করে বলে না। এরপর আরো দিন যায়, মাঝখানে 1 দিন ভালো থাকে, 2 দিন ভালো থাকে, তো কয়েকদিন পর সমস্যাটা যেন আরো বেড়ে যায়। এমন একদিন রাতে তারা ঘুমায়। ঘুমানোর পর বাইরে মনে হচ্ছিল কি, তখন মধ্যরাত, কয়টা বাজে, 1:30 কিংবা 2টা, গ্রামে 1:30 2টা, অনেক রাত। মনে হচ্ছিল জহির ভাইদের উঠানে অনেকগুলা মানুষের শব্দ, বাচ্চাদের হাসির শব্দ। মনে হচ্ছিল বাহিরে বেশ কয়েকজন বাচ্চা খেলাধুলা করতেছে, সাথে তাদের গার্জিয়ানরা আছে, বড়রা আছে। মনে হচ্ছে অনেক আলাপ আলোচনা হচ্ছিল। তো রীতা আপু শুনতে পায়, ভাবে যে তার এমন কণ্ঠগুলো খুব চেনা, ভাবে যে তার আত্মীয় স্বজন এসেছে, জহির ভাইয়ের বাবা মা বাইরে উঠোনে কথা বলতেছে, সাথে বাচ্চারা আসছে।
কিন্তু এত রাতে কেন আসবে? ওই যে টিনের যে বেড়াটা থাকে ওইখানে একটা জানালা থাকে। তো রীতা আপু করে কি দেখার জন্যে সেই জানালার কাছে যায়। জানালার এখানে ছোট্ট একটা ফাঁকা ছিল, সে ফাঁকাটা দিয়ে বাইরে তাকাইলে দেখে যে আসলে বাইরে এখন আর রাত নেই, একদম দিন। সে দিনের আলোর মতো স্পষ্ট দেখতেছে। আসলে দিন তো, দিনে স্পষ্ট দেখতে পারতেছে তাদের উঠানে 5-6 জন ছোট ছেলে মেয়ে খেলা করতেছে। এবং ওইখানে যে পিঁড়ি থাকে না, পিঁড়িতে বসে আছে বেশ কয়েকজন। তারা গল্প গুজব করতেছে, হাসি তামাশা করতেছে। যে বাচ্চাদের দেখতেছে একদম মানুষের বাচ্চার মতো, কিন্তু সমস্ত গা লোম দিয়ে ঢাকা। হঠাৎ করে ঘরের দরজার শব্দ হয়। আপু ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি এসে বিছানায় শুয়ে পড়ে, জহির ভাইকে শক্ত করে ধরে রাখে। এখন তিনি দেখতে পারে যে ঘরের মধ্যেও আলোকিত হয়ে গেছে। রীতা আপু দেখে যে তাদের যে সিটকিনিটা, বাইরে থেকে একটা হাত এসে সিটকিনিটা খুলতেছে, শব্দ হচ্ছে। এটা দেখে একদম মেরুদণ্ড সহ কেঁপে যায় রীতা আপু শক্ত করে ঝাঁকাতে থাকে জহির ভাইকে। জহির ভাইয়ের ঘুম ভাঙে না। জহির ভাই তারপরও শক্ত করে কানে কানে বলে জহির ভাইকে বলতে থাকে, দেখো দরজায় যেন কে দরজা খুলতেছে, চোর আসছে। কয় চোরের তো সাহস হবে না দরজা খোলা, ডাকাত আসছে কিনা। এর মাঝে শব্দ আসে বাইরে থেকে, রীতা রীতা, এরকম খুব চাপা শব্দ আসে। এটা শুনে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় রীতা আপুর। রীতা আপু খুব জোরে ডাক দেয় জহির ভাইকে, শব্দ হয় না। এরই মাঝে তাদের দরজাটা খুলে যায়। যে হাতটা দিয়ে বাহির থেকে সিটকিনি ঘুরতেছিল, সে হাতের নখগুলো অনেক বড় বড়, লোমশ একটা হাত। উনি দেখে দরজা খুলে গেছে পুরাটা। একটা মহিলা ঢুকে, মহিলা আকৃতির, কাপড় পরা, চোখ আছে, হাত পা আছে, সমস্ত শরীর রোমে ঢাকা, কোনো পশুর রোমের মতো ঢাকা। আসলো, দরজা থেকে হেঁটে হেঁটে ঠিক ঘরের মাঝখান পর্যন্ত আসে। রীতাপু দেখে মাঝখানটা গর্ত, একটা কুয়া, গভীর কুয়া। সেই মহিলার পেছন পেছন 5টা ছেলে আসে। এসে একটা করে লাফিয়ে পড়তেছে সেই কুয়ায়। ঝপাত ঝপাত পানির শব্দ, সবগুলো লাফ দিয়ে পানিতে পড়ে। লোমশ মহিলাটা সেই কুয়ার ধারে যে ইট পাকা বাঁধানো যে কুয়াটা, তার উপরে গিয়ে দাঁড়িয়ে রীতাপুর দিকে তাকায়, ফিক করে হাসি দেয়। দাঁত কালো, কুচকুচে কালো। মহিলাটা বলে, এটার মধ্যে তোরে নিয়ে যাবো, এই কুয়ার মধ্যে তোরে নিয়ে যাবো, কয়দিন পলায়ে থাকবি। এটা বইলা সে মহিলাটাও লাফ দেয়। ঝপাত করে একটা শব্দ হয়। শব্দ হইলে চারপাশে যেন ঝড় শুরু হয়ে যায়। দরজা খোলা, শা করে বাতাস আসছিল, প্রচণ্ড দুর্গন্ধ। সমস্ত ঘরটা হিমশীতলায় কোন বরফের মতো হয়ে যায়। পেছনে দেখে, সামনে দেখে, সেই খোলা দরজার বাহিরে সেই মহিলা দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর মহিলা, যে মহিলা কয়েকদিন আগে তার দিকে লাঠি ছুঁড়ে দিয়েছিল, চোখ গলে রক্ত পড়তেছিল, সেই মহিলা আজও হাতে লাঠি। সেই লাঠিটা ধরলে
দেখে এটা লাঠি না, বেশ বড় একটা সাপ। এই সাপে তোরে কামড় দিব, এই সাপের বিষেই তুই মরবি। আগে কেন মরবি রে, তোর তো আরো সাজা আছে। উনি দেখে সেই লাশগুলি একটা একটা করে শোয়ানো তার ওদের বারান্দায়। সেই বৃদ্ধ মহিলা হাইসা হাইসা বলে, বারান্দায় দেখে লাভ নাই, ওই দেখ তোর সিলিংয়ে কি। রীতাপু তাকাইতে চায় না, কেমন যেন আঙুল দিয়ে সে বৃদ্ধা মহিলা ইশারা করে। মনের অনিচ্ছা সত্ত্বেও রীতাপু চোখ চলে যায় তাদের সিলিংয়ে। উনি দেখে উঁচু যে কাঠটা ছিল সেখান থেকে দড়ি বাঁধা একটা লাশ ঝুলে আছে ঠিক সেই কুয়াটা বরাবর। তাদের ঘরের মাঝখানে একটা কুয়া। রীতাপু চিন্তা করে কুয়া কোত্থেকে আসলো, ভয় পায় সেই লাশটাকে দেখে। একটা মেয়ের লাশ, কার লাশ চেনে না। লাশটা জিব্বা বের হওয়া, পচে যাওয়া একটা লাশ। পোকাগুলা পড়তেছিল সেই লাশ থেকে। হঠাৎ করে চোখ মেলে তাকায়, মেয়েলি কর্কশ কণ্ঠে বলে, জহির ভাইরে আমি নিয়ে যাবো। এটা শুনে রীতাপু ভয় পেয়ে যায়, চিৎকার দিয়ে বলে ওঠে, শয়তান, আমার সামনে থেকে যা। এই এত জোরে চিৎকার করে, চিৎকারে জহির ভাইয়ের ঘুম ভেঙে যায়। চিৎকে জহির ভাইয়ের বাবা মা চলে আসে, আয়সা বলে যে কি হয়েছে কি হয়েছে। দেখে যে চোখ বন্ধ করে খাটের মধ্যে বসে রীতাপু কাঁপতে থাকে, বীর 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 করে কিছু বলতে থাকে, ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। জহির ভাই বলে, রীতা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। সে কথা বলে না, বীর বীর করেই যায়। জহির ভাইয়ের আব্বা আম্মু বলে যে মেয়ে তো অসুস্থ রে, মেয়ে তো মনে মানসিক রোগ আছে। তখন আবারও তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে হয়, চোখে মুখে পানি দেয়, পানি দিলে অনেকক্ষণ পর স্বাভাবিক হয়। তো সেই রাতে রীতাপু বলে যে আমি এরকম স্বপ্ন দেখছি, একটা মহিলা আসছে, একটা লাশ ছিল, আর এই ঘরের মধ্যে তো একটা কুয়া, কুয়ার মধ্যে কে কে যেন লাফ দিয়ে মারা গেছে। তো কুয়ার কথা শুনে জহির ভাইয়ের আব্বু আম্মু একটু কেমন জানি হয়ে যায়। হয়ে গেলে তারা চুপ করে থাকে, বলে যে তোমরা চিন্তা করো না, ভয় পাও না, এক কাজ করো, কালকে থেকে তোমরা আমাদের এই ঘরে থেকো। তো জহির ভাই বলে যে না, আমরা অন্য ঘরে থাকবো না, এই ঘরেই থাকবো। কি হয়েছে? কয় না, তেমন কিছু হয়নি। তো 2 দিন যায়। 2 দিন যাওয়ার পর জহির ভাইয়ের আব্বু আম্মু বলে, একদিন সকালে বলে যে আমরা একটু আমাদের পুরান বাড়িতে যাব, তো তোমরা একটু সাবধানে থাকো, আমরা সন্ধ্যার বা বিকেলের মধ্যে চলে আসবো। তো সেদিন বিকেলে চলে আসে। আসার পরে ওই তাদের সঙ্গে আরও একজন মুরব্বী আসেন, একজন হুজুর আসেন। হুজুর আসার পর জহির ভাইদের রুমে ঢুকে, রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আবার উল্টা ঘুরে চলে যায়, কয় এই ঘরে তো সমস্যা আছে। তখন হুজুর বলে, জহির ভাইয়ের বাবা মা বলে যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা আছে। তো এই হুজুরকে বলে যে আসলে এখানে তো আরেকজন হুজুর কাজ করতো, উনি নাই, তোমাদেরই হুজুর, উনি আসবে কবে। একজন হুজুরের নাম বলে জহির ভাইয়ের বাবা মা। জহির ভাইয়ের বাবা মা সেই আরেকজন যে হুজুর আসে উনি বলে যে উনি কয়েকদিন পরে আসবে। বলে যে ঠিক আছে, এই কয়েকদিনের মধ্যে কিছু একটা করেন যাতে ঘরে কোনো প্রবলেম না হয়। তো আমার ছেলে আর ছেলের বউ তো কিছু সমস্যা ফিল করতেছে। তখন হুজুর বলে যে হ্যাঁ, ঘরে প্রবলেম আছে, আপনারা এক কাজ করেন, এই কয়েকটা দিন আপনার ছেলে আর ছেলের বউকে আলাদা একটা ঘরে রাখেন, হুজুর আসলে বাকিটা দেখবো না, তবে আমি এখন চেষ্টা করি কিছু একটা করতে। তো সেই হুজুর সবাইকে বের করে দেয়, বের করে দিয়ে কিছু একটা করতে যায়। করতে যাওয়ার পরে হঠাৎ করে তখন মানে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হইলে উনি যখন কাজ করতে থাকে, হঠাৎ করে চারপাশে এমন দুর্গন্ধ হয়, মানে টিনের মধ্যে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল ঝড় হচ্ছিল। হুজুর একা ছিল ঘরে।
প্রচণ্ড জোরে দরজা খুলে যায়। কোনো একটা শক্তি হুজুরকে ধরে একদম উড়িয়ে ছুঁড়ে ফেলে দেয় বাইরে। হুজুর ভয় চিৎকার করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়তে পড়তে উনি ধ্রিম করে বাইরে গিয়ে পড়ে, উড়ে গিয়ে পড়ে। হুজুর উঠে বসে তাড়াতাড়ি সেই দরজা থেকে ডান দিকে সরে যায়। ততক্ষণে সে জহির ভাইয়ের বাবা মার কাছে গিয়ে দাঁড়ায়, ভয় পেয়ে যায়। ভয় পেয়ে উনি বলে যে আপনাদের বাসায় আসলে সমস্যাটা অনেক বড়, এটা আমি পারবো না, এটা আমার বড় হুজুরকে ডাকতে হবে। তো এর মধ্যে আরও বেশ কয়েকটা দিন পর সেই হুজুর আসবে, আসার পরে কাজ ধরবে। তো আরেকটা ঘরে গিয়ে জহির ভাইয়ের ওয়াইফ ঘুমায়। তো একদিন রাতে দেখে বিছানার উপর মধ্যরাতে রীতা আপু দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বলে যে একদম মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তো এটা চোখ খুলে জহির ভাই দেখে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলে যে রীতা, কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? রীতা আপু কথা বলে না। হঠাৎ করে খাট থেকে লাফ দিয়ে পড়ে দরজা খুলে আস্তে আস্তে বেরিয়ে যায়। বেরিয়ে গেলে আগের ঘরে, সে ঘরে ঢুকে যায়, একটা দড়ি নেয়, চোখ বন্ধ। সে দড়ি নিয়ে সিলিংয়ের মধ্যে পেঁচিয়ে ফেলে এটা জহির ভাই বুঝে ফেলে যে কি করতে যাচ্ছে। সে সেই সিলিংয়ের মধ্যে দিয়ে তার গলা পর্যন্ত নিয়ে আসে ফাঁসি নেওয়ার জন্য। এটা দেখে জহির ভাই আতঙ্কিত হয়ে যায়, দৌড়ে গিয়ে রীতা আপুকে ডাকে। রীতা আপুর কোনো শব্দ রীতা আপু কোনো কথা শুনতেছিল না, উনি ওনার নিজের মতো কাজ করে যাচ্ছিল। জহির ভাই যতই ডাকে রীতা আপু যেন ভয়ঙ্কর হাসি দেয়। দরজা খোলা, পেছন থেকে শব্দ আসে, জহির ভাই, আজকে তোমার বউরে নিয়ে যাবো, তুমি আটকাইতে পারবা না, এই যে দেখো কেমনি নিয়ে যাই, তোমার চোখের সামনে ফাঁসি দেব। জহির ভাই পেছনে তাকায়, দরজা খোলা, হু হু করে বাতাস আসছে। পেছনে দাঁড়িয়ে আছে ফরিদা, তার সামনে ফাঁসির বন্দোবস্ত করতেছে রীতা আপু। এবার জহির ভাই প্রচণ্ড জোরে একটা চড় দেয় রীতা আপুকে। রীতা আপু চড় খেয়ে পড়ে যায় বিছানা বরাবর এবং সঙ্গে সঙ্গে সেন্স ফিরে আসলে খুব জোরে চিৎকার করে কান্না করতে থাকে। জহির ভাই দৌড়ে গিয়ে রীতা আপুকে তুলে, পেছনে ফিরে দেখে ফরিদা নেই। দড়িটা এখনও তার সিলিংয়ের সঙ্গে ঝুলে আছে। রীতা আপু কান্না করতে থাকে। জহির ভাই রীতা আপুকে জড়িয়ে ধরে, ওই যে কিছু হয় নাই, রুমে চলো। তারা রুম থেকে বের হয়ে তাদের ঘরে আসে। আস্তে আস্তে তাদের পরিবেশ কেমন যেন গুমট হতে থাকে, আরও দিন দিন খারাপ হতে থাকে। একটা দিন, দুইটা দিন এভাবে যায়, তাদের শরীর স্বাস্থ্য খারাপ হইতে থাকে। হঠাৎ একদিন দেখে প্রত্যেকটা ঘটনায় তাদের রাতের সঙ্গে ঘটে। তো এই ঘটনা ঘটে দিনে। হঠাৎ জহির ভাই কোনো একটা কাজে বাইরে যায়, তার বাবা মা তাদের কাজের জন্যে পাশের বাড়িতে যায়। সেদিন রীতা আপু একা ছিল। ভর দুপুর বেলায় রীতা আপু দেখে হঠাৎ করে 7-8 জন লোক একটা লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে এসে তাদের ঘরে ঢুকে যায়। রীতা আপু চিৎকার করে, এই আপনারা কারা, কার লাশ নিয়ে আসছেন? একটা লোক ফিরে তাকায়, কোনো কথা বলবি না, চুপ করে দেখ। রীতা আপু কোনো কথা বলতে পারতেছিল না, মূর্তির মতো দাঁড়িয়ে যায়। রীতা আপু দেখে এই 6-7টা লাশ, সেই লাশে 6-7টা মানুষ সেই লাশের খাটিয়াটা নিয়ে তাদের যে বাসর ঘর ছিল যে রুমে, সেই রুমের ভিতর ঢুকে যায়।
ঘরের মাঝে একটা কবর খুঁড়ে সেখানে একটা লাশ রাখে। তার ওখান থেকে আরেকটা ছোট্ট একটা লাশ, কাফনে মোড়ানো লাশ, সেই গর্তের মাঝে রাখে। যেখানে কুয়াটা দেখতে পাইছিল ঠিক ওইখানটাতে দেখে তারা ওইখানে মাটি দিয়ে পুরাটা ঢেকে দেয়। আস্তে আস্তে লাশের খাটিয়াটা নিয়ে সবাই বের হইলে সবার শেষে বের হয় সেই বৃদ্ধ মহিলা। হাসতে হাসতে বলে, এরপর তোর দাফন হইবে এইখানে, তোরও লাশের কাফনে মোড়াইয়া এখানে কবর দিব। রিতাপু থর থর করে কাঁপতে থাকে। প্রচণ্ড রোদ। জহির ভাই বাইরে থেকে এসে দেখে উদ্ভ্রান্তের মতো রিতাপু ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। জহির ভাই রিতাপুকে ডাক দেয়, রিতা কি হয়েছে? রিতাপু কোনো কথা বলে না। জহির ভাই কাছে গিয়ে রিতাপুর হাত ধরে, সঙ্গে সঙ্গে মাটিতে ঠাস করে পড়ে যায়। দেখে গায়ে প্রচণ্ড জ্বর। জহির ভাই রিতাপুকে ডাকে, সেন্স ফিরে না। উনি কোলে করে ঘরে নিয়ে আসে, চোখে মুখে পানি ছিটা দেয়। ছিটা দিলে জিজ্ঞেস করে যে কি হয়েছে। রিতাপু তখন তার বাবা মা, মানে জহির ভাইয়ের বাবা মাকে বলে যে এরকম কয়েকজন লোক একটা লাশের খাটিয়ে নিয়ে আসে, এই ঘরের মাঝখানে কবর খুঁড়ে এখানে 2টা লাশ কবর দেয়, একটা বড় লাশ আর একটা ছোট কাফনে মোড়ানো একটা লাশ। এটা দেখে জহির ভাইয়ের বাবা বেশ অবাক হয়ে যায়। রিতাপুকে কয়েকটা দিনের জন্য রিতাপুদের বাড়িতে রেখে আসে। তো রিতাপুদের বাড়িতে যে কয়দিন থাকে ওই কয়দিন আর প্রবলেম হয় না। জহির ভাই ওই ঘরে ঘুমায় না, আলাদা ঘরে ঘুমায়। জহির ভাই চলে আসে এখানে। হঠাৎ করে একদিন রাতে জহির ভাই ঘরে প্রচণ্ড ভাঙচুর করতে থাকে। শব্দ শুনে জহির ভাইয়ের বাবা মা চলে আসে বলে, তোর কি হয়েছে? জহির ভাই উদ্ভ্রান্তের মতো আচরণ করে খুব বাজে বাজে ভাষায় তার বাবা মাকে গালাগালি করতে থাকে। জহির ভাই বলে, কারে মারছস? তোরা কারে মারছস? হত্যা করছস? আমি মরে যাবো তোর চোখের সামনে। তুই অগরে মারছস, আমি মরে যাব। জহির ভাই সঙ্গে সঙ্গে সেই দড়িটা নিয়ে দৌড়ে যায়। সেই যে কোথায় দৌড়ে যায়, সেই যে বড় গাছটা ছিল সেই গাছের নিচে দৌড়ে যায়, ওইখানে ফাঁসি দিবে। জহির ভাইয়ের বাবা পেছনে দৌড়াতে থাকে। জহির ভাইয়ের আম্মু আশেপাশে সবাইকে ডেকে তুলে খুব জোরে চিৎকার করতে থাকে যে জহিরে বাঁচাও, জহিরে বাঁচাও। জহির ভাইয়ের বাবা দৌড়াতে গিয়ে জহির ভাইয়ের কোমরে ধরে। ঠিক তখনই টেনে হেঁচড়ে জহির ভাইয়ের বাবাকে নিয়ে টেনে সেই গাছে নিয়ে যাচ্ছিল। সেই গাছের সবচেয়ে যে নিচের ডালটা, ওইখানে দড়িটা সে ছুঁড়ে দিয়ে সে চেষ্টা করতেছিল যে ফাঁসির মতো একটা কিছু করতে। তো আশেপাশের মানুষজন তখন ছুটে এসে জহির ভাইকে চাপড়ে ধরে। কেউ জহির ভাইয়ের সঙ্গে পারছিল না। শরীরে যেন অসম্ভব শক্তি, চারপাশে প্রচণ্ড দুর্গন্ধ। জহির ভাই বলছিল, আমি ফাঁসি নেব। অদ্ভুতভাবে সেদিন জহির ভাইয়ের বাবাও দেখতে পায় ঠিক তাদেরই সামনে যে গাছটা ছিল সেই গাছে একটা লাশ ঝুলতেছে। এটা অন্য কারো লাশ না, এটা জহির ভাইয়ের লাশ। এটা দেখে জহির ভাইয়ের বাবা সেন্সলেস হয়ে যায়। আশেপাশের মানুষ, জহির ভাইও সেন্সলেস হয়ে যায়। তো আশেপাশের মানুষ জহির ভাই এবং জহির ভাইয়ের বাবাকে টেনে নিয়ে আসে। পরের দিন সকালে জহির ভাইয়ের বাবা মা, জহির ভাই সহ তাদের সেই বাড়িতে যায় যেখানে একজন বুজুর্গ মহিলা ছিল। উনি বলে, অনেক আগে তোমরা যে কাজ করছো ওইটার তো ফল পাইতেছ, তাই না? জহির ভাইয়ের বাবা বলে, আমরা কি জানতাম?
তো এরকম আরও 2 দিন পার হয়, তারা খুব সাবধানে থাকে, রাতে অনেক মানুষ থাকে পাহারায়। তখন বড় একজন হুজুর আসে। হুজুর আসার পরে জহির ভাইয়ের বাবা সব কিছু বলে। তো হুজুর বলে যে আপনাদের এই ঘরের সমস্যা? হ্যাঁ। ওইখানেই তো কোয়াটা ছিল না? হ্যাঁ। আসলে ঘটনা হলো যে জহির পুরনো কুয়া ছিল, যে কুয়াটায় হচ্ছে জহির ভাইদের ঘরের মাঝখানে থাকে, মানে জহির ভাইদের ঘরের ছিল, তারা এই কুয়াটা বন্ধ করে দেয় মাটি দিয়ে। বন্ধ করে দিলে সেই কুয়ায় অনেকগুলা জিন ছিল। বিভিন্ন সময় বিভিন্ন কবিরা জানে, তো কোনো কাজ হয় নাই। কোনো কবিরাজ বা কোনো হুজুর দিয়ে এমন কাজ করছিল যে কুয়ায় যে জিন ছিল সেই জিনের আত্মীয় স্বজন বেশ কয়েকজন মারা যায়। সে মারা যাওয়ার পরে ওইখান থেকেই তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে এই পরিবারের তারা ক্ষতি করবে, কোনো না কোনোভাবে ক্ষতি করবে। তো এখন ওই আসরটা পড়ে আসছে হচ্ছে রীতা আপুর উপরে, ওইখান থেকে জহির ভাইয়ের উপর আগে থেকেই ছিল, এখন আরও প্রবল হয়েছে। তো হুজুর তাদের সঙ্গে আসার পরে যে কুয়াটা যেখানে ছিল ওইখানে তারা তো মাটি বিভিন্ন জিনিস দিয়ে চাপা দিছিল। তো তারা বলে যে এখানে খুঁড়তে হবে, হুজুর বলে এখানে খুঁড়তে হবে। তো তারা সেই জায়গাটা খুঁড়ে ঘরের মাঝখানে দেখে যে এখনও সেই কুয়াকৃতির জায়গাটা ঠিক বোঝা যাচ্ছে এবং ওই জায়গার মাটিটুকু নরম। তারা মাটি দিয়ে ওইখানে করছে, এখন দেখে এখানে বালি। তারা আবারও কুয়াটা খনন করতে থাকে। কুয়াটার মাপ আকৃতি ঠিক আগের মতোই থাকে। ঠিক কোমর পর্যন্ত খোঁড়ার পর দেখে ওইখানে অনেকগুলি অনেকগুলি হাড়গোড়, ছোট ছোট হাড়, বিভিন্ন পশু পাখির হাড়, ছোট ছোট মাথা, এগুলি। হুজুর অবাক হয়ে যায় যে এখানে এগুলি আসার কথা না। আবার হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে, সঙ্গে সঙ্গে সেই গর্ত থেকে উঠে পড়ার পর বলে যে এখনই এখানে মাটি দেন। মাটি দিয়ে সেই ঘরটা, মানে সেই কুয়াটা আবার পূরণ করে দেওয়ার পরে বলল যে এই ঘরে কেউ আসবেন না, এই ঘরে কেউ থাকবেন না, যদি পারেন এখান থেকে ঘর সরায় ফেলেন। তো হুজুর কোনো একটা কাজ করে দিয়ে যায়। কাজ করে দেওয়ার পর এখন অনেকটা স্বাভাবিক হলে রীতা আপু আসে। অনেকদিন পর রীতা আপু প্রেগনেন্ট হয়, তার বেবি হবে। বেবি হইলে উনি দেখে, মানে এতদিন কোনো প্রবলেম ছিল না, এখন আবার রীতা আপু একটু গন্ধ পায়। এই গন্ধটার সঙ্গে রীতা আপু পরিচিত। রীতা আপু বলে জহির ভাইকে যে আমি তো একটা গন্ধ পাই, এটা তো আমার আগের মতো গন্ধ, আমার ভালো লাগতেছে না, আমাকে বাবার বাড়ি রেখে আসো। জহির ভাই বলে আরে ভয়ের কিছু নাই, হুজুর আসছিল সব কিছু সমাধান করে দিয়ে গেছে, এখন কোনো প্রবলেম হবে না, তুমি চিন্তা করো না। তো বলে 2-1 দিন যায়, রীতা আপু ঠিক আবারও গন্ধ পাইতে থাকে। আবার একদিন রাতে রীতা আপু দেখে বাইরে থেকে তাকে কেউ ডাকে, জহির ভাই ডাকতেছে। রীতা নাম বলে জহির ভাইয়ের কণ্ঠ এরকম করেই ডাকতেছে। তো জহির ভাই যায়, মানে রীতা আপু যায়, দরজা খুলে বলে যে তুমি এত রাইতে কই গেছিলা, এত রাইতে কোত্থেকে আইলা? তো জহির ভাই বলে বাইরে আসো, দেখো কত বাইরে একটা মজার ঘটনা আছে, তুমি আসো। তো রীতা আপু চিন্তা করে বাইরে যাবে, এখন তো তেমন মুভমেন্ট করতে পারে না, আস্তে আস্তে যাইতে হয়। তো রীতা আপু আস্তে আস্তে হেঁটে দরজার কাছে যায়, যেহেতু একটু নিচা, চিন্তা করে আস্তে ধীরে নামবে। তখন জহির ভাই বাইরে থেকে বলতেছে আরে আস্তে নামার দরকার নাই, তুমি লাভ দাও, জোরে একটা লাভ দেয় নিচে নামো। এই কথা শুনে রীতা আপু একটু ভয় পেয়ে যায়। রীতাও বলে তোমার কি মাথা খারাপ, আমি অবস্থায় লাভ দিব? হঠাৎ করে একটা বাজে গালি দিয়ে বলে জহির ভাই লাভ দিলেই তো তোর বাচ্চাটা বাইরে আইব, তোর বাচ্চা বাইরে আইলে চাবায় খামো। রীতা আপু ভয় পেয়ে যায়। এর মধ্যে
বিছানায় শুয়ে থাকা জহির ভাইয়ের ঘুম ভেঙে যায়। জহির ভাই দৌড়ে যায় রীতা আপুকে ধরে, যাই তোমার কি হয়েছে? জহির ভাই দেখে উঠানের মাঝে তার আকৃতির একটা মানুষ আকৃতির কিছু, সমস্ত শরীর কেমন যেন লোমশ, জহির ভাইয়ের দিকে তেড়ে আসতে থাকে, বলতে থাকে তোর বাচ্চারে আমি এখন নিয়ে যাবো। জহির ভাই সজোরে দরজা লাগায় দেয়, লাগায় খুব জোরে সুরা পড়তে থাকে। বাইরে যেমন ভাঙচুর হয়ে যাচ্ছে, সমস্ত ঘরে শব্দ হচ্ছে, তোর বাচ্চাটারে নিয়ে যাবো, বাঁচাইতে পারবি না। আরও জোরে শব্দ করে জহির ভাই সুরা পড়তে থাকে। আস্তে আস্তে বাইরের শব্দটা দূরে যেতে থাকে, বাঁচাইতে পারবি না, বাঁচাইতে পারবি না, এরকম। তো এরকম যত দিন যায় ততই বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। উনি দেখে তাদের তারা প্রায়ই খেয়াল করে দেখে যে মধ্যরাতে শব্দ যখন হয় তার পরের দিন তাদের উঠোনে বিভিন্ন রকম প্রাণীর হাড়গোড় থাকে। তো জিনিসগুলো যখন আরও দিনে দিনে বাড়তেছিল, একদিন রাতে জহির ভাই স্বপ্ন দেখে যে তাদের খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়। সেই বাচ্চাটা কেউ একজন তাদের কোল থেকে টেনে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় জানে না। তারা সারা গ্রাম খুঁজে কোথাও পায় না। একদিন তারা দেখতে পায় সেই ঘর, কোমর পর্যন্ত গর্ত করা একটা কূপ, সেই কূপের মাঝখানে ছোট্ট একটা কাফনে মোড়ানো লাশ, তার মেয়ের লাশ। এটা দেখে জহির ভাই চিৎকার করে ঘুম থেকে উঠে। ঠিক তখনই প্রচণ্ড প্রসব বেদনায় রীতা আপু কাতরাতে থাকে। জহির ভাই জোরে ডাক দিয়ে তার বাবা মাকে নিয়ে আসে। জহির ভাইয়ের আম্মু তাদের পাশের কয়েকটা বাড়ির পাশ থেকে একজন ধাত্রী নিয়ে আসে। সারা রাত তারা একটা ঘরে থাকে, বেবি হবে। বাউন্ডারির বাইরে ঝড় বয়ে যাচ্ছে, দূর থেকে বারবার ডাকতেছে, কোনো একটা অচেনা কণ্ঠে ডাক আসে, বাঁচাইতে পারবি না। এক এক সময় মনে হচ্ছিল দূর থেকে দৌড়ে গরুর পাল যাচ্ছে, বাদুরের মতো শব্দ হয়, বানরের মতো শব্দ হয়। জহির ভাইয়ের বাবা জহির ভাই খুব জোরে জোরে শব্দ করে সূরা পড়তে থাকে। মধ্যরাত, সব দিক দিয়ে যেন বিপদ চলে আসে। তারা অনেক জোরে জোরে শব্দ পড়তে থাকে, সূরা পড়তে থাকে, দোয়া পড়তে থাকে। পড়তে 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 একটা সময় গিয়ে তারা সদ্যজাত একটা শিশুর কান্না শুনতে পারে। জহির ভাইয়ের আম্মু বলে, জহির, তোর মাইয়া হইছে। আস্তে 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 সব শব্দ থেমে যায়। বাহিরে কেউ এসে দাঁড়ায়। জহির, তোর মাইয়াডারে নিয়ে যাবো, বাঁচাইতে পারবি না, তোর ঘরের মাঝখানেই কবর দিব, ঠেকাইতে পারবি না। তুই দেখবি কাফনে মোড়ানো তোর মেয়ের লাশ, দেখবি আর কানবি। এটা বলে শয়তানের একটা হাসি দেয়। জহির ভাই জোরে একটা ধমক দিয়ে বলে, শয়তান, তুই যা পারবি করিস। ঠিক পরের দিনই জহির ভাইয়ের বাবা ছুটে যায় সেই হুজুরের কাছে। হুজুরকে বলে, হুজুর বলে, এটা তো খুব খারাপ হয়েছে, আচ্ছা এটা নিয়ে কিছু করতে হবে। হুজুর পরের দিন যায় এবং সেই রাতে যে অবয়বটা বলছিল যে তোর মেয়ের বাঁচাতে পারবি না, সে জহির ভাইকে টাইম দিয়ে যায়, 2 দিনের মধ্যে তার মেয়েটাকে নিয়ে যাবে, মেরা ফেলবে। এইটা হুজুরকে বলে জহির ভাইয়ের বাবা। হুজুর আসে, সেদিন রাতেই আসে। হুজুর আসে, হুজুরের সঙ্গে আরো 2 জন লোক আসে। সমস্ত ঘরের তারা বন্ধ করে ফেলে, সমস্ত বাড়ির বাউন্ডারি বন্ধ করে ফেলে। তারা আবারও সেই কূপটা খনন করে, বেশ অনেকখানি কূপ খনন করার ফলে ভেতরে দেখে অনেক হাড়গোড়, সেই কোনো একটা হাড়ের সাথে তাবিজ মোড়ানো।
হুজুর সবগুলি হাড়গোড় নেয়, হাড়গোড় নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে, তাবিজগুলি পুড়িয়ে ফেলে। আসলে প্রথম যখন এই কুয়াটা তারা গর্ত করে, তখন এর আগে যে অন্যান্য ওঝা বা কবিরাজ আসছিল তারা বেশ কয়েকজন জিন মেরে ফেলছিল। এই কুয়াটাতে অনেকগুলা জিন থাকতো, তো তাদের মাঝে কিছু জিন বেঁচে আছে। ওই জিনের রোশনলে পড়ছিল তাদের এই পরিবার। তো বড় হুজুর যে আছে তিনি অনেক কয়েকদিন কষ্ট করে এই সবগুলি অপবিত্র জিনিস সেই কুয়া থেকে সরাইতে চেষ্টা করে এবং বেশিরভাগ অংশই সরায় ফেলার পর হুজুরের সঙ্গে যে জিনগুলি ছিল সেই জিনগুলি দিয়ে অন্যরকম কোনো একটা তারা চেষ্টা করে, তদবির করে বা চিকিৎসা করার ফলে অনেক কষ্টে এই ঘরটা তারা নিরাময় করে বা প্রভাবটা কমায়। তো তাদের বলে যে এই ঘরে আর থাইকো না, এ ঘরে থাকাটা ঠিক হবে না, তোমরা চলে যাও। তখন জহির ভাই, রীতা আপু অন্য ঘরে থাকা শুরু করে। আস্তে আস্তে সেই প্রভাবগুলি কমে যায় এবং তারা এখন আগে থেকে অনেকটা ভালো আছে। তাদের মেয়েটাও দেখতে দেখতে এখন বড় হয়ে গেছে। দুঃখিত। তো এখন আর আগের মতো প্রবলেম হয় না, কিছু কিছু সমস্যা হয় যেগুলি তেমন কোনো সমস্যা না। তো তো যে সমস্যাগুলি হয় তারা চেষ্টা করে এগুলি কাটিয়ে উঠতে। তো এখন তারা সবাই ভালো আছে, জহিমের মেয়েটাও ধীরে ধীরে বড় হতে থাকে। তো এই ছিল ঘটনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনার কাছে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে storytellingbesaon@gmail.com এখানে আপনার ঘটনাটি রেকর্ড করে অথবা লিখে পাঠিয়ে দিন। আপনার ঘটনাটি আমরা প্রচার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।